সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মা, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারতের চোখ ছানাবড়া, সেনাবহরে যুক্ত হচ্ছে ৩৬টি যুদ্ধবিমান ইতালি, চীন, তুরস্ক থেকে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোপ টাইফুন, চীনের তৈরি জেটনসি এবং পাকিস্তানের কাছ থেকে JF-7 যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায় ২০২৭ সালের মধ্যে ইতালির কাছ থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের কমিটি করতে বলা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর। এই আদ্র মন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয় চুক্তি 2025-26 অর্থবছরের মধ্যেই করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে জেটনসি মাল্টি যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল। পরে $220 কোটি বাংলাদেশি মুদ্রায় প্রায় 2760 কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি 20টি জেটনসি মাল্টি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে 16টি JF-7 যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে। এই 16টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8,856 কোটি টাকা। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয় গঠিত কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষা করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি তুরস্কের সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয় যাচাই বাছাই করবে। যুদ্ধবিমান সংরক্ষণ, সহায়তা, সংরক্ষণ পদ্ধতি, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় চুক্তিপত্রে উল্লেখ করা হবে। কমিটি দর কষাকষির মাধ্যমে এসব যুদ্ধবিমানের চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধের পদ্ধতি, খসড়া চুক্তি সহ দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করে চুক্তি স্বাক্ষর করবে। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক, মায়ানমারের সংকটের জড়ে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিক জন্য আরও উদ্যোগ নেওয়া হবে। গত 17 বছরে প্রতিবেশীদের বন্ধু রাষ্ট্রের তকমা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষের আকাঙ্ক্ষা, সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা দূরে ফেলে দিতে এখন সরকার এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। সামনে হয়তো দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই ধারা অব্যাহত থাকবে। এটা বিমান বাহিনীর তীরের মাথার মতো।
এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয়, কমিউনিকেশন, সার্ভেলেন্স, লাইভ ইনফরমেশনের মতো অন্যান্য সিস্টেমেরও ডেভেলপ করতে হবে এবং অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যেমন ইকুইপমেন্ট সিস্টেম, লজিস্টিক, নেটওয়ার্ক এবং টেকনিক্যাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দক্ষ প্রশিক্ষিত জনবল, যেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিশ্বের 22 জন লিভিং ইগলের একজন ছিলেন বাংলাদেশি সাইফুল আজম, যিনি তুলনামূলক দুর্বল বিমান দিয়ে ইসরায়েলের বিমান ভূপাতিত করেছেন। বিমান হেলিকপ্টারের মান প্রসঙ্গে তিনি বলেন, ইউরোফাইটার টাইফুন ও জেটন সি বিমান দুটি বিশ্বমানের। ন্যাটোভুক্ত দেশগুলো ইউরোফাইটার টাইফুন ব্যবহার করে, আর এই বিমান ডবল ইঞ্জিনের এবং এর রেঞ্জ অনেক বেশি, নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার উপযোগী। এতে অন্টিশিপ মিসাইল থাকায় শত্রুপক্ষ নৌবাহিনী অন্তত 2500 কিলোমিটার দূরে থাকবে। আর চীনের বিমান 4.5 জেনারেশনের এবং পশ্চিমা বিমানের চেয়ে অনেক ব্যয় আসছেই। এছাড়া এই বিমান কেনায় কোনো শর্ত নেই। আমেরিকার অস্ত্র কিনে পাকিস্তান মিশরের অনেকটাই হাত বাঁধা। এছাড়া তুরস্কের ড্রোন অনেক বড় এবং বেশি অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে রাডারে এই বিমান শনাক্ত করা যায় না। এরপরে এসে ইতালির ইউরোফাইটার টাইফুন। ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধবিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে। আকাশের শ্রেষ্ঠত্ব, প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থলাক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রাখে। ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডলার কাঠামো। এর দুটি ইউরোজেট ইঞ্জিনে 2000 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা, টানা ও কানাডা নকশা এটিকে দেয় অতুলনীয় গতিশীলতা। এক আসনের হলেও রয়েছে 2 আসনের সংস্করণ। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার, খালি অবস্থায় ওজন 11 টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তির রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চ তাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের। এবার আসি পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমানে। JF-17 একটি আধুনিক, হালকা ওজনের, সব আবহাওয়ায় চলাচল উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট, দিন কিংবা রাত, সব অবস্থাতেই সমানতালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাইট কন্ট্রোল, সর্বশেষ প্রযুক্তির অস্ত্র বহনের সক্ষমতা ছাড়াও মাঝারি ও নিম্ন উচ্চতায় JF-17 থান্ডারের কমব্যাট ম্যানোভার অনন্য। এর প্রথমে প্রোটোটাইপ এয়ারক্রাফট ছিল FC। 2003 সালের আগস্টে প্রথমবার সেটি আকাশে উড্ডয়ন করে। 6411 কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ 12700 কেজি বহন করতে পারে। এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 2205 কিলোমিটার। এতে ব্রাজিলের মার্কন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মাত্রা ডোনাল অ্যান্টিনানো বোমা, ফ্রান্সের M39 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একই মানের চাইনিজ আর্মামেন্ট ব্যবহৃত হয়েছে। এরপরে আসি তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে। T-129 তুরস্কের 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা। এই হেলিকপ্টারে একটি 20 মিমি 3 ব্যারেল ঘূর্ণনশীল কামান, ULMTS ও CIRT ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায়। চীনের জেটন সি ভারতীয় রাফাইল যুদ্ধবিমান ভূপাতিত করে আলোচনায় আসে। এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হল ম্যানুভারিং, অর্থাৎ টপ 5 বা উঁচুতে যুদ্ধ করা যায়। শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেয়া যায় এই বিমান থেকে। এই যুদ্ধবিমানের গতিবেগ শব্দের চেয়ে দ্বিগুণ। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। ওয়ার পাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 54টি যুদ্ধবিমান। এর মধ্যে 36টি চীন নির্মিত F-7 যুদ্ধবিমান।
দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে F-7 যুদ্ধবিমান। সেই তুলনায় বহরের 8টি MiG-29B কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে। রাশিয়ান Yak-30 লাইট অ্যাটাক বিমানের একটি ছোট বহরও বিমান বাহিনীর রয়েছে, যা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায়। সোভিয়েত রাশিয়ার M7 হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানশিপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কৌশলগত পরিবহন সক্ষমতার জন্য CO-30 চেয়ে সামরিক পরিবহন বিমান। প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের নির্মিত কে প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময়ে আধুনিক সংযোজন। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।